প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা পেনাল কোডের সর্বশেষ ক্লাসটি করব। তারপরে আগামীকাল পরীক্ষা এবং আপনাদের গত পরীক্ষার রেজাল্টের কাজও চলছে। আশা করি আজকে রাত্রে আমি রেজাল্ট দিয়ে দিতে পারবো। টপিক 6 আজকে পড়বো, দুইটা টপিক পড়বো, টপিক 6 এবং 7। টপিক 6-এ আছে আবার কয়েকটি টপিক: থেফট, চুরি; এক্সটর্শন, বলপূর্বক আদায় বা চাঁদাবাজি, বা আমরা এটাকে জোরপূর্বক আদায়ও বলতে পারি; রবারি অ্যান্ড ডাকৈতি। এখানে আমরা 8টি প্রশ্ন পড়ব। দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা ও ডাকাতি সংজ্ঞায়িত করুন। এটা প্রথমে আছে। তো এই যে চারটি প্রধান অপরাধ, সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই, সংজ্ঞা বা কনসেপ্ট ক্লিয়ার হয়ে নিই। চুরি শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হতে পারে। স্থাবর সম্পত্তি কখনো কিন্তু চুরি করা যায় না, স্থাবর সম্পত্তি চুরির আওতায় পড়ে না। তবে কিছু কিছু স্থাবর সম্পত্তি চুরি করার জন্য তা প্রথমে অস্থাবর সম্পত্তিতে পরিণত করা হয়, কেননা চুরি করার জন্য সম্পত্তি স্থানান্তর জরুরি। আর শুধুমাত্র অস্থাবর সম্পত্তি স্থানান্তর করা সম্ভব। এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হলে সেটা স্থাবর হলে হবে না, অর্থাৎ ভূমির সাথে লেগে আছে, সেটা কি করে নিয়ে যাব। তবে ভূমি থেকে যদি বিচ্ছিন্ন করে ফেলি, তাহলে সেটা আবার স্থাবর থেকে অস্থাবর হয়ে যায়। যেমন গাছ কাটার সঙ্গে সঙ্গে সেটা স্থাবর সম্পত্তি থেকে অস্থাবর সম্পত্তিতে রূপান্তরিত হয়। কোন স্থাবর সম্পত্তিকে চুরির উদ্দেশ্যে অস্থাবর সম্পত্তিতে পরিণত করার সাথে 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 বানানটা ঠিক করে নেবেন, চুরির অপরাধ সংঘটিত হয়েছে মর্মে পরিগণিত হয়। মানে গাছ কাটার সঙ্গে সঙ্গেই সেটা মালিকের জমিতে থাকলেও সেটা চুরি হবে। গাছ স্থাবর সম্পত্তি, কারণ মাটির সাথে লেগে আছে, কাটার সঙ্গে সঙ্গে সেটা চুরি হয়ে যাবে যদি চুরি করার উদ্দেশ্যে কাটা হয় সেক্ষেত্রে। দণ্ডবিধির 378 ধারায় চুরির সংজ্ঞা প্রদান করা হয়েছে। অত্র ধারা মতে চুরির উপাদান মূলত পাঁচটি। 1 নম্বর হচ্ছে কারো দখল হতে, 2 নম্বর হচ্ছে কোনো অস্থাবর সম্পত্তি, 3 নম্বর হচ্ছে কোনো কারো তার বিনা সম্মতিতে, এবং 4 নম্বর হচ্ছে অসাধুভাবে গ্রহণ করার অভিপ্রায়ে। এই যে অসাধুভাবে গ্রহণ করার অভিপ্রায়ে, এটা 4 নম্বর দিয়ে দিবেন, এবং 5 নম্বরে দিবেন হচ্ছে স্থানান্তর করা। এভাবে আপনারা অসাধুভাবে গ্রহণ করার অভিপ্রায়ে এইটা করবেন 4 নম্বর, এবং স্থানান্তর করা এটা করবেন 5 নম্বর। তাহলে চুরির উপাদান হয়ে যাবে 5টি। 379 ধারায় চুরির শাস্তির বিধান আছে। আমরা এখানে উল্লেখ করতে পারি আরো শাস্তির বিধান অ্যাড করতে চাইলে, যে 379, 80, 81 এবং 82, আমরা সবগুলোই দিতে পারি যদি প্রশ্নের নম্বর বেশি আসে। আর প্রশ্নের নম্বর যদি কম আসে, একটা বিধান অন্তত লেখা উচিত। অত্র ধারা মতে চুরির শাস্তি অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। এই চুরির সংজ্ঞার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কারো দখল হতে। অর্থাৎ যদি মালিকের দখল হতে সম্পত্তি নিয়ে যাওয়া হয় তাহলে সেটা চুরি হবে। অথবা যে সম্পত্তির মালিক, তার সম্পত্তিটা যদি অন্য কারো কাছে দেওয়া হয়, যেমন আমার একটা মোবাইল ফোন যদি সমস্যা হয়, আমি যদি কোনো টেকনিশিয়ানের কাছে সারতে দিয়ে দিই এবং সেখান থেকে চুরি হয়ে যায়, তাহলেও কিন্তু সেটা চুরি হবে, কারণ আমি মালিকানা হস্তান্তর করছি সাময়িকভাবে। এখানে মালিকানা হস্তান্তর না বলে যদি বলি যে দখল হস্তান্তর করছি, আমি মালিক, আমার দখলে থাকলেও সেটা আমার কাছ থেকে নিয়ে গেলেও চুরি হবে, অথবা আমি অন্য কারো কাছে যদি রাখি, সেখান থেকে যদি অন্য কেউ নিয়ে যায় সেটা আবার চুরি হবে। কিন্তু আমি যদি আবার বিশ্বাস করে যাকে দিলাম মোবাইল ফোনটা মেরামত করার জন্য, সেই যদি সেটা আবার নিয়ে নেয়, সেক্ষেত্রে সেটা আবার কিন্তু বিশ্বাসপূর্বক সম্পত্তি দিয়েছি এবং সে আত্মসাৎ করেছে, তাহলে এটা মিস মনে হবে যে মিস অ্যাপ্রিপিয়েশন অফ প্রপার্টি বা আত্মসাৎ, কিন্তু আত্মসাৎ নয়। যেহেতু বিশ্বাসপূর্বক দিয়েছে এবং বিশ্বাস ভঙ্গ করেছে, তাই এটা আবার হয়ে যাবে কি, ব্রিচ অফ ট্রাস্ট, অর্থাৎ সম্পত্তির অসাধুভাবে বিশ্বাস ভঙ্গ করা। তো এখানে চুরি, বিশ্বাসভঙ্গ এই জিনিসগুলো কানেক্টেড হয়ে আছে। বলপূর্বক আদায় বা এক্সটর্শন, বলপূর্বক আদায় বা এক্সটর্শন
বলপূর্বক গ্রহণের অপরাধ ততক্ষণ পর্যন্ত সংগঠিত হয় না যতক্ষণ পর্যন্ত ভয়ে সম্পত্তি হস্তান্তরের ইচ্ছা মনের মধ্যে জাগ্রত না হয়। ভয় দেখিয়ে না নিলে সে সম্পত্তি গ্রহণ বলপূর্বক বলা যায় না, তবে সরলভাবে কোনো সম্পত্তি গ্রহণ করে পরবর্তীতে ভয় দেখিয়ে তার ক্রয় রসিদ নিলে বলপূর্বক আদায় এর অপরাধ হবে। তাহলে বলপূর্বক আদায় হওয়ার জন্য আমরা এটাকে সাধারণ ভাষায় কি বলবো, চাঁদাবাজি। কোথাও লিখে রাখতে পারেন চাঁদাবাজি, কিন্তু আমরা কিন্তু লিখবো না, পরীক্ষার খাতায় চাঁদাবাজি শব্দটা লিখবো না, কিন্তু কমন সেন্সে চাঁদাবাজি বলতে যেটা আমরা বোঝাই সেটাই কিন্তু দণ্ডবিধির ভাষায় এক্সটর্শন বা বলপূর্বক আদায়। সংজ্ঞা দেওয়া আছে 383 ধারায়। কি বলা হচ্ছে, উপাদানগুলো হলো, অভিযুক্ত ব্যক্তি অবশ্যই অন্য কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখাবে। মানে এটা না দিলে ক্ষতি করব, এটাকে আমরা কি বলি, ব্ল্যাকমেল করা। তো ব্ল্যাকমেল শব্দটাও কিন্তু পেনাল কোডে নাই, কিন্তু এক্সটর্শনের সাথে ব্ল্যাকমেলটাও ওতপ্রোতভাবে জড়িত। তাই আপনারা ব্ল্যাকমেল, চাঁদাবাজি এই শব্দগুলো লিখে রাখতে পারেন যেন বুঝতে পারেন। অত আবার আমরা সিনেমা দেখে শুনি দাদাগিরি। দাদাগিরি বলতে যে এলাকায় চাঁদাবাজি করে সেই তো দাদা, মানে প্রভাব সৃষ্টি করে। তো এই শব্দগুলো কিন্তু আম, যদি এর সাথে মিলিয়ে পড়েন তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। উক্ত ভয় দেখানো অবশ্যই ইচ্ছাকৃত হতে হবে। উক্ত কার্যটি অবশ্যই অসাধু উপায়ে করতে হবে। সাধু উপায়ে করলে সেটা তো অপরাধী হবে না। ভয় দেখে উক্ত ব্যক্তিকে বাধ্য করবে, কি করতে বাধ্য করবে, দান হিসেবে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি অর্পণে। মানে একটা দলিলে সই নেওয়া হচ্ছে এবং দলিলে লেখা আছে যে এই সম্পত্তি উনি এই ব্যক্তিকে দান করছেন। চাঁদা অর্পণে, এখানে চাঁদা শব্দটা ব্যবহার করা এইভাবে যেতে পারে যে চাঁদা অর্পণ করতে হবে, একটা আমি অনুষ্ঠান করব এত টাকা চাঁদা দিতে হবে। বা একটা প্রতিষ্ঠান একজন তৈরি করছে, একটা বাড়ি তৈরি করছে, যেমন কেউ যদি একটা পুকুর খনন করতে চায় বা একটা ফ্ল্যাট তৈরি করতে চায়, একটা বিল্ডিং তৈরি করতে চায় বা একটা ফ্যাক্টরি তৈরি করতে চায়, তাহলে এলাকার অনেক মানুষজন চলে আসে চাঁদা নেওয়ার জন্য। নেতা পাতি নেতা, অনেক সময় আমরা যাদেরকে কি বলি আর্জেন্ডার, হিজড়া, তারা এসেও চাঁদা দাবি করে। তো এগুলো, তারা যে চাঁদা দাবি করে হিজড়ারা, এটাও কিন্তু কি হবে, এক্সটর্শনের মধ্যে পড়বে। মূল্যবান জামানত অর্পণে, মূল্যবান জামানত বলতে আমি টাকা দিতে পারছি না, তখন বলা হলো যে কি চেক দিয়ে দেন। তো চেক মানে মূল্যবান জামানত। মূল্যবান জামানতে পরিণত করার উদ্দেশ্যে স্বাক্ষর বা সিল প্রদান করতে, কোনো সাদা কাগজে বা কোনো স্ট্যাম্পের উপরে সিল বা স্বাক্ষর নিলেও এটাও কিন্তু একটা স্টেশনের মধ্যে পড়বে। দস্যুতা বা রবারি। তো আমরা দুইটা বিষয় জানলাম, চুরি এবং বলপূর্বক আদায়। এবার আমরা যদি রবারি পড়তে যাই, এই দুইটা জিনিস আবার ফিরে আসবে। 390 ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে প্রত্যেক দস্যুতায় হয় চুরি নচেত বলপূর্বক আদায় এর উপাদান থাকবে। মানে দস্যুতা হতে হলে তার মধ্যে চুরি আর বলপূর্বক আদায়ের যে কোনো একটি থাকতেই হবে। চুরির একটি গুরুতর বা ভয়াবহ রূপই হচ্ছে দস্যুতা। তেমনি বলপূর্বক আদায় যদি তাৎক্ষণিক ভয় দেখায়, ভয়াবহ রূপ ধারণ করে, তাহলে সেটা হয়ে যাবে দস্যুতা। তার মানে রবারি আর কিছুই না, চুরি এবং বলপূর্বক আদায়েরই একটা গুরুতর রূপ। চুরি যখন দস্যুতায় পরিণত হয়, চুরির সময় স্বেচ্ছায় কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো বা আঘাত প্রদান বা বেআইনি বাধা প্রদান করলে, উক্তরূপ চেষ্টা করলে বা উক্তরূপ চেষ্টা করলে, মানে চুরি করতে গেছে, এই, ধরা পড়তে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, মালিক ধরতে যাবে, লোকজন ধরতে যাচ্ছে, সে অস্ত্র বের করে কি করছে, মৃত্যুর ভয় দেখাচ্ছে, আমাকে আটকালে কিন্তু মেরে দিব, বা আঘাতের ভয় দেখাচ্ছে, অথবা বেআইনি বাধা প্রদান করার চেষ্টা করছে, বা কোনো রকম অন্যরকম অ্যাটেম্প করছে উক্তরূপ, যেন আটকাতে না পারে আসামিকে, সেক্ষেত্রে কিন্তু এটা দস্যুতা হয়ে যাবে। তার মানে প্রথমত উদ্দেশ্য ছিল চুরি, কিন্তু ঘটনা বেগতিক হয়ে গেছে, পরিস্থিতি চোরের অনুকূল থেকে প্রতিকূলে চলে গেছে, সে ধরা পড়ার মতো অবস্থায় চলে গেছে, তখন সে অস্ত্র বের করে কি করছে, এটাকে নিজেকে সেভ করার চেষ্টা করছে, তখনই সে চুরি আর চুরি থাকবে না, সেটা বলপূর্বক আদায় হবে না, সেটা দস্যুতা হয়ে যাবে। মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয়, এই যে তাৎক্ষণিক ভয় শব্দটা খুবই মাথার মধ্যে ঢুকিয়ে নেন। তাৎক্ষণিক ভয় শব্দটা থাকলেই সেটা কি হয়ে যাবে, দস্যুতা হয়ে যাবে। এরপরে আমরা দেখব বলপূর্বক আদায় কিভাবে দস্যুতায় পরিণত হয়।
যে ব্যক্তিকে ভয় দেখানো হচ্ছে তার নিকটে উপস্থিত থাকা, তার মানে বলপূর্বক আদায়ের জন্য, মানে চাঁদাবাজি করার জন্য ব্ল্যাকমেল করতে হয়। ব্ল্যাকমেল মানে তো কোনো না কোনো ভয় দেখানো। তো ওই ব্ল্যাকমেল যদি দূর থেকে দেখানো হয় মোবাইল ফোন বা চিঠির মাধ্যমে, তাহলে সেটা ব্ল্যাকমেলই বা দর্শতায় পরিণত হবে না, সেটা বলপূর্বক আদা হিসাবেই থাকবে। কিন্তু যদি সন্নিকটে সামনে দাঁড়িয়ে যদি ভয় দেখায় যে যা কিছু আছে দিয়ে দেন, না হলে কিন্তু খবর আছে, বা মেরে ফেলবো, বা আঘাত করবো, পা ভেঙে দেবো, সেক্ষেত্রে সেটা কিন্তু কি হয়ে যাবে, দর্শিত হয়ে যাবে। কামরুল হাসান ভাই, উক্ত বলপূর্বক আদায়ের সময় কোনো ব্যক্তিকে বা তার কোনো আত্মীয়কে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালেও কিন্তু সেটা কি হয়ে যাবে, বলপূর্বক আদায় থেকে দর্শিত হয়ে যাবে। উক্ত ব্যক্তিকে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি অর্পণে বাধ্য করলেও কিন্তু সেটা বলপূর্বক আদায় থেকে কোথায় চলে যাবে, দস্যুতায় চলে যাবে। তার মানে এভাবে মনে রাখবেন, চুরি বা বলপূর্বক আদায়ের সাথে তাৎক্ষণিক ভয় যুক্ত হলে সেটা হয়ে যায় দস্যুতা বা রবারি। কামরুল হাসান ভাই, কথা বলেন। ভাই, আমার একটা কোশ্চেন আছে এখানে। হ্যাঁ, মনস্তাত্ত্বিক ভাবে যদি কাউকে ভয় দেখানো হয়, মানে যে তুই এটা না দিলে তোর এই ক্ষতি হবে, মানে একটা সহজ সরল লোক পেলো, হ্যাঁ, তাকে এভাবে ভয় দেখালো যে এখানে দান খেতে হবে, দান না খেলে তোর ক্ষতি হয়ে যাবে, এইভাবে কাউকে যদি ব্ল্যাকমেল করে টাকা নেওয়া যায়, সেটা কিন্তু মানে এই বলপূর্বক আদায় হবে কিনা? অবশ্যই আদায় হবে বলপূর্বক। আর যদি তাহলে কাছাকাছি ওটা থাকা হয়, যদি বলে এখনই দিতে হবে, না হলে জি, এখনই এই হবে, তাহলে এটা আবার দর্শুতা হয়ে যাবে, মানে ইনস্ট্যান্ট। দস্যুতা হয়ে যাবে। দর্শুতা হচ্ছে খুব দ্রুত সংঘটিত হয়, কারণ দর্শুতা করে ওখান থেকে তো পালাতে হবে তাদের। আর বলপূর্বক আদায়ে পালানোর কোনো কারণ থাকে না, কারণ সে দাদা টাইপের লোক, এলাকার খুবই গুন্ডা পান্ডা লোক, সে চাঁদাবাজি করে ওখানেই থাকবে, পালাবে না। আর দর্শুতা হচ্ছে সেখান থেকে দ্রুত ঘটনাটা ঘটিয়ে পালিয়ে চলে যাবে, তাই ইনস্ট্যান্ট ঘটনা ঘটাতে হবে। ঠিক আছে, বুঝলেন? জি। আচ্ছা, নয়েজ না হলে লাইনে থাকেন। ডাকাতি 391 আছে, 390 দর্শুতা, 391 ডাকাতির সংখ্যা আছে। এখানে বলা হচ্ছে পাঁচ বা ততোধিক ব্যক্তি যখন, এখন অনেকে লাইনে আসার চেষ্টা করছেন, তাদেরকে লাইনে নিয়ে নিই। আচ্ছা, হ্যাঁ, রনি আপু লাইনে কথা বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। তাত্ত্বিক ভয়ের ব্যাপারটা যদি মানে ওই যে অপরাধমূলক ভীতি প্রদর্শনে তো এরকম একটা ব্যাপার আছে যে তুমি এটা না করলে আল্লাহর গজব পড়বে তোমার উপরে, এই হবে ও হবে, এই ভয়টা তো ওই জায়গায় হয়, এটা কি এখানেও হবে? হ্যাঁ, এখানেও হবে। কি কারণে এখানেও হবে, ভয় দেখিয়ে যদি আমি কোনো কিছু আদায় করতে চাই, তাহলে তো সেটা অবশ্যই এক্সটর্শন হবে। আর ভয় দেখিয়ে আমি কোনো কিছু যদি আদায় করি, মানে এখানে মনিটারি গেইন থাকতে হবে। যেমন আমরা ওই যে এখানে তো একটা এখানে বড় আছে। এখানে তো একটা শক্তিশালী লোক ভয় দেখাচ্ছে, সে কি এরকম মানসিক ভয় দেখাবে? মানসিক ভয় দেখিয়েও ভুল বুঝিয়েও টাকা দাবি করলে, এখানে টাকা যদি যুক্ত থাকে বা সম্পত্তি যদি যুক্ত থাকে, তাহলে সেটা এক্সটর্শনই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটাই ক্লিয়ার করার কথা ছিল স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, সেটাই। মানে ওখানে যদি শুধুমাত্র ভীতি প্রদর্শন হয়, সেক্ষেত্রে মনিটারি গেইনের কোনো বিষয় থাকবে না। বুঝতে পেরেছেন? মানে জি স্যার। আনলফুল গেইন আমরা পড়লাম না, আনলফুল গেইন এবং লস। তো এখানে আনলফুল গেইন থাকতে হবে এক্সটর্শনের জন্য। তো সেখানে আমি ভয় দেখালাম যে তুমি যদি এখানে যাও তোমার এই হবে ওই হবে, এভাবে ভয় দেখানো হচ্ছে, অভিশাপ দেওয়া হচ্ছে। তো সেইটা শুধুমাত্র ভয়ের মধ্যেই থাকবে, কিন্তু ওই ভয় দেখানোকে কেন্দ্র করে যদি আমি কোনো কিছু অর্থ আদায় করতে চাই, যেমন এক্সটর্শনের সাজাতে দেখবেন যে অনেকগুলো সেকশন আছে পানিশমেন্টের, পানিশমেন্ট ফর এক্সটর্শন, এখানে কিন্তু অনেকগুলো কি আছে, ভীতি প্রদর্শন বা মিথ্যা মামলা দিব, এরকম কিন্তু অনেক কনটেক্সট আছে, বা বিভিন্ন পরিস্থিতি উল্লেখ করা আছে, এই পরিস্থিতিতে এই ধরনের সাজা। তাই মনস্তাত্ত্বিক ভয়, সে ভয়টা যে রকমই হোক না কেন, যে কোনো ভয় দেখে যদি টাকা নেওয়ার বা সম্পত্তি নেওয়ার উদ্দেশ্য হয়, তাহলে সেটা এক্সটর্শনই হবে। জি স্যার। আচ্ছা, আকাশ ভাই লাইনে আসেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এখানে এই যে মনস্তাত্ত্বিক ভয় যেটা কথা বলা হইতেছে স্যার, এখানে তো স্যার আমার মনে হচ্ছে যে যদি প্রভাবিত করা হয় তাহলে তো সেটা স্যার 415 বা 420 দ্বারা চলে যাবে স্যার। যদি প্রভাবিত করে, মনস্তাত্ত্বিক ভাবে প্রভাবিত করে যদি কাউকে কোনো কিছু হস্তান্তর করতে বাধ্য করা হয়, তখন কি সেটা স্যার প্রতারণার মধ্যে চলে যাবে না? এখন মনস্তাত্ত্বিক ভয় আমি দেখাচ্ছি, সেটা যদি প্রতারণামূলক ভাবে দেখানো হয়, তাহলে 15
বা 420-এর মধ্যে যেতে পারে, কিন্তু প্রতারণা আর মনস্তাত্ত্বিক ভয়ের মধ্যে পার্থক্য আছে। প্রতারণাতে তো কখনো ভয় থাকে না, আবারও বলছি, ভয় এক জিনিস, প্রতারণা ভিন্ন জিনিস। প্রতারণা ছলচাতুরি করা হয়, সেখানে ভয়ের কোনো এলিমেন্টই থাকে না। না স্যার, এটা তো ঠিক আছে, কিন্তু তারা যে প্রভাবিত করতে পারলে তো সেটা সেটা এই প্রতারণার না, দিকে চলে যায়। প্রভাবিত, ওখানেও প্রভাব ঠিক আছে, প্রতারণার মধ্যে ভয় থাকে না। যে প্রতারক সে চেষ্টা করবে যে আমি যার সাথে প্রতারণা করছি সে যেন ভয় না পাই, মানে খুব সুন্দরভাবে স্মুথ ভাবে যাওয়ার চেষ্টা করে। আমি কি বোঝাতে পারলাম? মানে স্যার হচ্ছে যদি যদি যার মনস্তাত্ত্বিক ভাবে যদি ভয় থাকে তাহলে সেটা দস্যুতার মধ্যে যাবে। আর যদি ভয় না থেকে যদি প্রভাবিত করে ভয় ছাড়া, সেটা স্যার প্রতারণার দিকে যাবে। প্রতারণার দিকে যাবে। এখানে যদি ভুল বুঝে ছলনার মাধ্যমে কোনো কিছু আদায়ের চেষ্টা করে সেখানে 420 যাবে, বা 415 ধারাতে প্রতারণা হবে। এখানে ভয় শব্দটা থাকবে না। প্রতারক কখনো ভয় দেখায় না, প্রতারক ভুল বুঝিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে। ঠিক আছে। জি স্যার। লোভ দেখাইতে পারে, প্রতারণাতে লোভ দেখাতে পারে। হ্যাঁ, হ্যাঁ, লোভ দেখাতে পারে, বিভিন্ন প্ররোচনা দিতে পারে, কিন্তু সেখানে ভয় দেখাবে না। ভয় দেখালে তো চলে যাবে অনেকটা। মনে করেন যে বড়শি দিয়ে মাছ ধরা, ধরি মাছ না ছুঁই পানির মতন। তো আমরা, এই বড়শি তো বোঝেন আশা করি, বড়শি দিয়ে মাছ ধরতে গেলে যে পানিতে মাছ ধরছি সে পানি বেশি কিন্তু নাড়ানো যাবে না, ঘোলানো যাবে না। আমি যেখানে মাছ ধরছি সেখানে আশপাশে কেউ গোসল করলে কিন্তু মাছে আমার বড়শিতে কি দিবে না, মাছ মুখ দিবে না, খাবে না। তো খাওয়াতে হলে আপনাকে নীরব সুন্দরভাবে ফাঁদ পেতে বসে থাকতে হবে। প্রতারক সেটাই করে। আর আপনি যদি ভয় দেখান, প্রতারক যদি ভয় দেখায় যার সাথে প্রতারণা করা হচ্ছে সে তো সতর্ক হয়ে যাবে। এই কারণেই সেটার প্রতারণা থাকবে না। কারণ এখানে বিশ্বাসের জায়গাটা তখন কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। প্রতারকের প্রতি মানুষের একটা বিশ্বাস তৈরি হয়, এবং বিশ্বাসের ফাঁদে পড়েই কিন্তু কাজগুলো করা হয়। তো ঠিক আছে, আমরা আগাই। তো ডাকাতি হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তির দস্যুতা সংগঠন করে তখন ডাকাতি বলে। তার মানে দস্যুতার ডাকাতির মধ্যে কোনো পার্থক্য নাই কাজের, শুধুমাত্র সংখ্যাগত পার্থক্য। তাই বলা হচ্ছে প্রত্যেক ডাকাতির মধ্যে দস্যুতা তো থাকবেই, কিন্তু প্রত্যেক দস্যুতার মধ্যে ডাকাতি নাও থাকতে পারে। মানে সংখ্যা, একজন মিলেও দস্যুতা করতে পারে, দুইজন তিনজন চারজন মিলেও দস্যুতা করতে পারে, এক বা চারের মধ্যে দস্যুতা হবে। 5 বা তার বেশি হয়ে গেলে সেটা ডাকাতি হয়ে যাবে। তার মানে ডাকাতি হতে হলে প্রথমে দস্যুতার কাজটা তো হতেই হবে। তাই এই কথা বলা হচ্ছে। ডাকাতি ও দস্যুতার মধ্যে অপরাধীর সংখ্যা ব্যতীত অন্যান্য উপাদানগুলো প্রায় অভিন্ন, মানে কোনো পার্থক্য নাই। এবার উপাদান যদি আমরা চিন্তা করি কি কি, এই একই উপাদানই এখানে আছে, একটু আগে যেটা পড়লাম। আবার এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে যেটা দেখলাম যে কখন বলপূর্বক আদায় দস্যুতা পরিণত হয়, আমরা 1 নম্বর প্রশ্নের মধ্যেই পড়েছি। এবারে আমরা পার্থক্য পড়বো। ফাইনাল টাচ যে নোট, ফাইনাল টাচ নোটে কিন্তু পার্থক্যগুলো আবার আমি রিপিট করব, এবং আরো পার্থক্য যুক্ত হবে। ফাইনাল টাচ নোটে প্রবলেমেটিক কোশ্চেন, পার্থক্য, ড্রাফটিং, কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে। বর্ণনামূলক প্রশ্নর সাজেশন থাকবে, কিন্তু বর্ণনামূলক প্রশ্নের উত্তর সাধারণত আমি দিব না। জাস্ট আমার নোটকে রেফার করে দেব, অথবা বিগত সালের প্রশ্ন হলে কোনো গাইড থেকে পড়ে নেওয়ার জন্য আমি বলে দেব। তবে কত সালের প্রশ্ন সেটা আমার সাজেশনে উল্লেখ থাকবে। এবং ফাইনাল টাচ নোট পাঠানোর আগেই আমি পিডিএফ সাজেশনটা আপনাদেরকে দিয়ে দিব আগেই। এবং ফাইনাল টাচ নোট অবশ্যই আপনারা ঈদের আগে পাবেন। এবং আগামী সপ্তাহে চেষ্টা করছি ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার। আর এই মে মাসে রিভিশন ব্যাচও শুরু করে দেব আমি, অর্থাৎ এই এই নোটটা মে মাসের শেষের দিকে শেষ হয়ে যাবে, এবং মে মাসের শেষে রিভিশন ব্যাচ বা ফাইনাল টাচ নোটের ক্লাস ঈদের আগেই শুরু হয়ে যাবে। তাহলে আমরা বেশি প্র্যাকটিস করতে পারবো ঈদের পরে, কারণ ঈদের সময় অন্তত 3-4 দিন তো ছুটি রাখতেই হবে। চুরি ও বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্য, তাহলে আমরা এইটা দণ্ডবিধি 1860 এবং ফৌজদারি কার্যবিধি, এই দুইটা আইনের বিধানকে টার্গেট করে কিন্তু পার্থক্য করব। আমরা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের বিধান আমরা দেখব। যদি আমরা ধারাগত পার্থক্য দেখি, 378-এ চুরি এবং 383-তে হচ্ছে। হ্যাঁ, মিরাজুল ইসলাম ভাই লাইনে আসবেন। তাহলে আসসালামু আলাইকুম সংজ্ঞা। স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার, এই ক্লাস বর্ধিত করার কথা বললেন। স্যার, হুম, হুম, যেহেতু আজকে হলো আমরা নোটিশ পেয়ে গেছি পরীক্ষার, হুম, হুম। অর্থাৎ 28শে জুন সম্ভব, মানে আমাদের পরীক্ষা। হ্যাঁ,
তো সেক্ষেত্রে স্যার হলো হচ্ছে ক্লাস যেটা বাড়াইতে চাচ্ছেন সেটা ঈদের আগে যথাসম্ভব আমরা বাড়ায় নিলেই সেটাই ভালো হবে আমাদের জন্য, যেহেতু আপনি বললেন ঈদের 3-4 দিন বন্ধ রাখতে হবে, আর তারপরে কিন্তু 28 তারিখ খুব সন্নিকটে। হ্যাঁ, তো এই জন্যই স্যার হচ্ছে যে আপনি যেভাবে প্ল্যান করবেন, অ্যাডভাইস করবেন, ঠিক সেভাবেই স্যার আমি আমরা অ্যাটেন্ড করবো আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো আপনারা এর করতে তো মধ্যে যে বাধ্য। পাশ পাশ করতে হলে তো করতে হবে। আগামী সপ্তাহে ক্লাস সংখ্যা বাড়াবো, আমি তো বলছি। কিন্তু কিন্তু স্যার একটু প্রবলেম হয়ে গেল, একটু টেনশন হয়ে গেল। সেটা হলো যে ঈদ, এখন ঈদের প্ল্যানটা যে বাড়িতে তো যেতেই হবে পরিবার পরিজন নিয়ে, যেহেতু ঢাকাবাসী আমরা। তো এখন হচ্ছে যে 10টা দিন হলো খুব জরুরি এখন তো, যেহেতু জুন মাসে পরীক্ষা, কি আর করার, এখন আমি এর ভিতরতে ঈদের কাভার ঈদের করতে হবে ছুটি আর কি। ঈদের ছুটি 3 থেকে সর্বোচ্চ 4 দিন দিব। ক্লাসটা শেষ জি করে স্যার, আপনার কথা থাকলে ক্লাস শেষে একটু কাইন্ডলি বলেন, ফ্লো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার। ঠিক থ্যাংক ইউ আছে। স্যার। আচ্ছা। আচ্ছা, সংজ্ঞা হচ্ছে 378 আর 383-তে আছে সংজ্ঞাগত, সরি, ধারাগত পার্থক্য। এবং সংজ্ঞা দুইটা আমরা একটু আগে পড়েছি, সেখান থেকে পাবো সম্মতি। আচ্ছা, চুরির ক্ষেত্রে সম্পত্তির দখলদার ব্যক্তির সম্মতি থাকে না। তার মানে হয় চুরি করা হলে মালিকের অগোচরে মালিক জানতেই পারে না, অথবা মালিক জানতে পারলেও সম্মতি থাকে না। অর্থাৎ মালিকের সামনেই দ্রুত নিয়ে চলে গেলেও সেটা কি হয়ে যাবে, চুরি হয়ে যাবে। একটু উদাহরণ দিই, মনে করেন একটা মহিলা দাঁড়িয়ে আছে, হাতে মোবাইল ফোন আছে, আর দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছে। একজন মোটরসাইকেল ড্রাইভ করছে এবং একজন পিছনে বসে আছে। তো ওই মহিলার পাশে দিয়ে যাওয়ার সময় মোবাইল ফোনটা ছিনিয়ে নিয়ে চলে গেল, বা মহিলার গলায় চেন ছিল স্বর্ণের, সেইটা ছিনিয়ে নিয়ে চলে গেল। এটাকে আমরা ছিনতাই বলি। তো যদি সেখানে না দাঁড়ায় বা মহিলাকে ভয় না দেখায়, এটা চুরি হবে। কিন্তু মহিলা যদি চিনতেও পারে ব্যক্তিরা কারা, তবুও এটা চুরি হবে। আবার মহিলা যদি নাও দেখতে পায় যে কে নিয়ে গেল, তাও এটা চুরি হবে। কিন্তু ওখানে দাঁড়িয়ে যদি ভয় দেখায় যে যা আছে দিয়ে দেন, মোবাইল ফোন, গলা স্বর্ণের চেন, মানি ব্যাগ, পার্স সবকিছু দিয়ে দেন, এটা করলে, ভয় দেখালে সেটা দর্শিত হয়ে যাবে। কিন্তু ভয় না দেখালে সেটা চুরি হবে। যদিও হয়তো বা মহিলার সাথে ওই চোরের আগে থেকে পূর্ব পরিচিত হলেও কিন্তু সেটা চুরি হবে। মহিলা যদি দেখতেও পাই কে আমার ব্যাগ নিয়ে গেল, কে আমার মোবাইল ফোন নিয়ে গেল, কে আমার চেন নিয়ে গেল স্বর্ণের, তাও কিন্তু সেটা চুরি হবে। তার মানে চুরি কিন্তু গোপনেও হতে পারে, আবার প্রকাশ্যে হতে পারে, চোখের সামনেও, দিবালোকে হতে পারে, রাত্রেও। মানে টাইমটা ফিক্সড না। চুরি 24 ঘন্টায় যে কোনো সময় হতে পারে, গোপনেও হতে পারে, প্রকাশ্যেও চুরি হতে পারে। অনেকে ভাবতে পারেন যে আমার চোখের সামনে একজন আমার মোবাইল ফোন নিয়ে গেল, এটা চুরি না, দস্যুতা বা ছিনতাই। ছিনতাই বলে কোনো কিছু না, ছিনতাই সেটাই চুরি হতে পারে, ছিনতাইয়ের মাধ্যমে সেটা দস্যুতাও হতে পারে। তাই এখানে চুরির ক্ষেত্রে সম্পত্তির দখলদার ব্যক্তির সম্মতি থাকে না। অর্থাৎ যে সম্পত্তির মালিক সে নিজে থেকে কখনো দেয় না, বরং গোপনে নিয়ে যায় বা জোর করে নিয়ে যায়। কিন্তু বলপূর্বক আদায়ের ক্ষেত্রে সম্পত্তির দখলদার ব্যক্তি তার সম্মতি প্রদানে বাধ্য হয়। এখন বলপূর্বক আদায় করতে হলে বলে যে আপনার এটা না দিলে কিন্তু এই করব, ওই করব, মেরে ফেলবো, বা পরিবারের ক্ষতি করব, আপনার ইন্ডাস্ট্রিতে আগুন ধরিয়ে দিব, এইভাবে ভয় দেখিয়ে নেয়। তখন বাধ্য হয়ে যে মালিক সে যেটা দাবি করছে সেটা দিয়ে দেয়, মানে অর্পণ করে, নিজেই সঁপে দেয়। আর এটা হচ্ছে সম্মতি। তার মানে কনসেন্ট থাকে বলপূর্বক আদায়ের, এবং কনসেন্ট কনসেন্ট বা সম্মতি নেওয়া হয় ভয় দেখিয়ে। সম্পত্তি অর্পণ, চুরির ক্ষেত্রে কিন্তু সম্পত্তি অর্পণ করে না। বলপূর্বক আদায়ের ক্ষেত্রে কিন্তু সম্পত্তি কি করা হয়, অর্পণ করে, নিজে ভয়ে দিয়ে দেয় নিজেই। অনেকেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে যদি দেখে যে এরকম হয়, ভয় দেখাচ্ছে ইনস্ট্যান্ট, তখন কিন্তু বলে যা কিছু আছে দিয়ে দেন, তখন নিজে থেকে দিয়ে দেয়। তো যেহেতু ইনস্ট্যান্ট এবং সামনাসামনি ভয় দেখাচ্ছে, তখন এই বলপূর্বক আদায়টা আবার দস্যুতায় পরিণত হয়ে যাবে। আর দূর থেকে যদি মোবাইল ফোনে ভয় দেখায় বা ব্ল্যাকমেল করে, তখন সেটা এক্সটর্শনই থাকবে। বা কোনো লোক মারফত যদি ভয় দেখায় সেক্ষেত্রেও, বা চিঠি দিয়ে ভয় দেখায় সেই ক্ষেত্রেও। তো এই যে মাঝখানে দেখেন কিছু আমি ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, অন্যদিকে, তারপর কিন্তু, এই শব্দগুলো ইউজ করবেন সেন্টেন্সের মাঝখানে। সম্পত্তির প্রকৃতি, চুরি কিন্তু শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হবে। আর দস্যুতা, সরি, বলপূর্বক আদায় স্থাবর অস্থাবর উভয় ক্ষেত্রেই হবে। সম্পত্তি স্থানান্তর, চুরির ক্ষেত্রে সম্পত্তি অবশ্যই কি করতে হবে, স্থানান্তর করতে হবে। তার মানে স্থানান্তর আবশ্যক, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হবে। কিন্তু বলপূর্বক আদায়ের ক্ষেত্রে আদায়কৃত সম্পত্তিটির স্থানান্তর আবশ্যক নয়। মনে করেন একটা পুকুর নিয়ে নিলাম, একজনকে চাপ সৃষ্টি করে তার একটা পুকুর আছে লিখে দিল আমাকে, তাহলে ওই পুকুরটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো? নিয়ে যাওয়া সম্ভব না।
তাহলে স্থাবর সম্পত্তি হলে সেটা নিয়ে যাওয়ার দরকার নাই। তার মানে যেখানে থাকবে সেখানেই থাকবে, কিন্তু মালিকানা পরিবর্তন হয়ে যাবে। বল প্রয়োগ, চুরি ক্ষেত্রে বল প্রয়োগ আবশ্যক নয়, কিন্তু বল প্রয়োগ আদায়ের ক্ষেত্রে অবশ্যই বল প্রয়োগ থাকবে। ভীতি প্রদর্শন, চুরি ক্ষেত্রে ভয় দেখায় না, বল প্রয়োগের আদায়ের ক্ষেত্রে ভয় দেখায়। অপরাধের মাত্রা, চুরি অপেক্ষাকৃত বলপূর্বক আদায় গুরুতর অপরাধ। এগুলো আমরা দেখলাম পেনাল কোডের আলোকে পার্থক্য। এবার আমি ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলেও কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। চুরির ক্ষেত্রে বিনা পরোয়ানায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে, তার মানে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা যাবে, তার মানে এই অপরাধটা কি কগনিজেবল অফেন্স। কিন্তু বলপূর্বক আদের ক্ষেত্রে বিনা পরোয়ানায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না, তার মানে বলপূর্বক আদের ক্ষেত্রে থানায় মামলা করা যায় না, শুধুমাত্র আদালতে মামলা করা যায়। আর চুরি ক্ষেত্রে থানায় আদালতে উভয় ক্ষেত্রে মামলা করা যায়। বলপূর্বক আদায় নন কগনিজেবল অফেন্স। জামিন যোগ্যতা, চুরির অভিযোগ জামিন অযোগ্য অপরাধ। চুরি করলে কিন্তু জামিন পাওয়া সহজে যায় না, কিন্তু বলপূর্বক আদায় করলে সহজে জামিন পাওয়া যায়। কেন? আমার যুক্তি হচ্ছে চুরি যে করে সে কিন্তু গোপনে চুরি করে বা চুরি করে পালিয়ে যায় এলাকা থেকে, গা ঢাকা দেয়, আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। কিন্তু যে বলপূর্বক আদায় করে সে কিন্তু আন্ডারগ্রাউন্ড হয় না, তার মানে সে এলাকাতেই থাকে এবং বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তাই একে জামিন দিলে সে পলাতক হবে না। যে বলপূর্বক আদায় করে এই লোককে জামিন দিলে পলাতক হবে না, তাই এটা জামিনযোগ্য অপরাধ। আর চোরকে জামিন দিলে সে পালিয়ে যেতে পারে, এই কারণে জামিন অযোগ্য অপরাধ করা হয়েছে। আমার মানে ধারণা এই ধরনের চিন্তা ভাবনা থেকেই হয়তোবা যারা আইন তৈরি করেছেন তারা এটা ভেবেছেন। আপোষযোগ্যতা মানে কম্পাউন্ডেবিলিটি, চুরির অভিযোগ আদালতের অনুমতি সাপেক্ষে আপোষযোগ্য। অপরদিকে বলপূর্বক আদায় কোনো ক্রমেই আপোষযোগ্য নয়। দেখেন, একটা আহ, চুরি হচ্ছে নন চুরি হচ্ছে কগনিজেবল, নন বেলেবল, কিন্তু আপোষযোগ্য। বলপূর্বক আদায় হচ্ছে বেলেবল, নন কগনিজেবল, কিন্তু আপোষযোগ্য নয়। কেন আপোষযোগ্য নয়? কারণ দাদাগিরি করে যদি প্রমাণ হয়ে যায়, মামলা বোঝা যায়, তাহলে এটা আপোষ হবে না, কারণ তাকে সাজা দিতেই হবে। বিচারিক আদালত, কোন আদালত কর্তৃক বিচার হয়? চুরির অভিযোগ যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য বা বিচার করতে পারবেন যে আইনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অন্যদিকে বলপূর্বক আদায়ের অভিযোগ কেবল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য, অর্থাৎ তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিচার করতে পারেন না। বাস্তবে যদিও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলে কোনো কোর্টই নাই, আইনে শুধু আছে। এখানে 13টা পয়েন্ট আমি দিয়েছি। প্রশ্ন যদি 5 নম্বরের জন্য আসে আপনারা 7টা পয়েন্টের মতো লিখবেন। আর প্রশ্ন যদি বেশি নম্বরের জন্য আসে, 7 নম্বরের জন্য আসে, 10-এর উপরে লেখার চেষ্টা করবেন। বেশি পয়েন্ট দিচ্ছি বেশি মনে রাখার জন্য। এবং আইন বেশি জানলে আপনার ক্ষতি কি? পরীক্ষা মানে প্রবলেম এই আপনার পার্থক্যমূলক প্রশ্নে যত বেশি পয়েন্ট লিখবেন তত আহ নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা আছে, 5-এ 5 পাওয়ার সম্ভাবনা আছে। দস্যুতা ডাকাতির পার্থক্য, দস্যুতা ডাকাতির পার্থক্য আর কি পড়ে দিব? সংখ্যাগত পার্থক্য, এটাই। ধারাগত পার্থক্য আছে 90 আর 91, 390 আর 91। সংজ্ঞা তো আমরা জানি একটু আগে থেকে, অপরাধী সংখ্যা 1 থেকে 4, আর এখানে 5। অপরাধের মাত্রা অবশ্যই ডাকাতি গুরুতর অপরাধ দস্যুতার চেয়ে। আর বিচারিক আদালত কোন আদালত কর্তৃক বিচার্য? এখানে দ্বিতীয় তফসিলে আমরা পাই দস্যুতার অভিযোগ দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। সিআরপিসির 29 সি-তে আছে, সিআরপিসি 29 সি-তে আছে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির ম্যাজিস্ট্রেটের কথা। অপরদিকে ডাকাতির অভিযোগ শুধুমাত্র দায়রা জজ কর্তৃক বিচার্য। ডাকাতির মামলা কিন্তু দায়রা জজ ছাড়া অন্য কোর্ট বিচার করতে পারে না। এছাড়া অপরাধ দুইটির উপাদান বিশ্লেষণ পূর্বক বলা যায় যে, একটু আগে যেটা আমরা পড়লাম, প্রত্যেক ডাকাতি দস্যুতা, কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি নয়। ডাকাত ও দস্যুতার মধ্যে অপরাধীর সংখ্যা ব্যতীত উপাদানগুলো প্রায় অভিন্ন। এখানে 5টা মাত্র পার্থক্য করা যায়, এর বেশি করা যায় না, তাই 5টাই দিয়েছি। এরপরে আমরা প্রবলেমেটিক প্রশ্ন পড়ব। ক, নির্দিষ্ট অবস্থায় খ কে ধরে রেখে। আচ্ছা, এই যে ধরে রেখে শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাঁ, মেরাজুল ভাই লাইনে আছেন, বলেন। স্যার, এই চুরি এবং দস্যুতা এবং বলপূর্বক আদায় বা ডাকাতি এবং চুরির মধ্যে পার্থক্য যখন আমরা লিখবো, তখন কি স্যার এর সাথে পার্থক্যের শাস্তি কি এবং শাস্তির যে পার্থক্যটা, হুম। সেটা কি উল্লেখ করা যেতে পারে কি?
অবশ্যই উল্লেখ করা যাবে, আরো সেটা ক্রিয়েটিভ হলো, ভালো হলো। যদি জি স্যার, থ্যাংক ইউ। যদি দেখবেন দুইটাতেই সাজা সেম হয় তাহলে তার পার্থক্য হলো না। যদি সাজা না না। ভিন্নতা থাকে তাহলে আপনি পার্থক্য দিতে পারবেন। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ধন্যবাদ। স্যার। আচ্ছা, আমার পরবর্তী এডিশনে এইটাই পার্থক্য আমি যুক্ত করে দিব, আমার নলেজে আসেনি, চলে আসলো। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা প্রবলেমেটিক প্রশ্ন পড়ি। দেখেন, ক নির্দিষ্ট অবস্থায় খ কে ধরে রেখে, আচ্ছা, এখানে ধরে রেখে শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? খ কে ধরে রেখে মানে এখানে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করা হচ্ছে। তার মানে এখানে সম্মুখে আছে, কাছে আছে। তো এখানে ধরে রেখে বলতে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তার মানে ইনস্ট্যান্ট সামনে আছে। এখানে কি করছে? নিয়ন্ত্রণ করছে। এই ধরে রেখের মধ্যে প্যাচ লাগানো আছে। প্রতারণামূলক খ এর সম্মতি ব্যতিরেকে তার পোশাকত, এখানে সম্মতি ব্যতিরেকে, এটা দ্বারা মনে হবে যে আপনার চুরি করছে, আসলে চুরি নয়। পোশাক হতে টাকা ও রত্ন নিয়ে নেয়, তার মানে পকেট বা কোথাও তার ব্যাগ আছে, তার মধ্যে থেকে কি নিয়েছে? টাকা নিয়ে নিয়েছে, বা তার স্বর্ণের অলংকার নিয়ে নিয়েছে। কাজটি করার জন্য ক ইচ্ছাকৃতভাবে খ কে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে, যে এখানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আছে। ক এর অপরাধ, কি অপরাধ করেছে, কোন অপরাধ করেছে, কারণ সহ উত্তর দিন। অবশ্যই আপনাকে ধারা উল্লেখ করতে হবে। তাহলে ঘটনা বিচার্য বিষয় আমরা বললাম, প্রাসঙ্গিক আইন 390 অনুসারে এটা কি হয়ে যাবে? দর্শুতা হয়ে যাবে। কেন দর্শুতা হয়ে যাবে? চুরির সময় স্বেচ্ছায় কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো বা আঘাত প্রদান বা বেআইনি বাধা প্রদান বা উক্ত রূপ চেষ্টা করা। তাহলে এখানে দেখেন, এই যে বেআইনি বাধা প্রদান, তো একজনকে আমি যদি ধরে রাখি, নিয়ন্ত্রণ করি, তার মানে বাধা প্রদান করা হলো না, তাকে আমি চলতে দিচ্ছি না। তার মানে এইটা কিন্তু প্রথমে চুরি হচ্ছিল, সম্মতি ছাড়া যেহেতু নিচ্ছিলাম, চুরি হচ্ছিল। তাহলে চুরি এটা রবারি বা দস্যুতায় পরিণত হয়ে গেছে, তাকে আমি জোর করে ধরে রেখেছি। তাই তাই এখানে আমরা সিদ্ধান্ত বলতে পারি যে তথ্য এবং 390 ধারা বিধান মতে এটা কি হয়ে যাচ্ছে? দস্যুতা হয়ে যাচ্ছে, দস্যুতার অপরাধ হচ্ছে। কেননা ক নির্দিষ্ট অবস্থায় খকে ধরে রেখে নিয়ন্ত্রণ করেছে, আর প্রতারণামূলক ক্ষয়ের সম্মতি ব্যতি রেখে ক্ষয়ের পোশাক হতে টাকা ও রত্ন নিয়ে নিয়েছে। উক্ত কাজে কয়ের শারীরিক উপস্থিতি, তার শারীরিক উপস্থিতি বলতে ঘটনাস্থলে উপস্থিত ছিল। আমরা জানি ঘটনাস্থলে উপস্থিত থাকলে সেখানে কি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? দস্যুতা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ও ককে অন্যায়ভাবে তাৎক্ষণিক ভীতি ও নিয়ন্ত্রণ, তাৎক্ষণিক ভীতি বা নিয়ন্ত্রণ চুরিটি এই ক্ষেত্রে দস্যুতায় পরিণত হয়েছে। তার মানে এখানে চুরি থেকে যে দস্যুতা হয়েছে এটা আপনার নিজের ভাষাতেও দিলে হয়ে যাবে। এভাবে যদি উল্লেখ করতে পারেন, আর 390 ধারা যদি উল্লেখ করতে পারেন, 5-এ 5 পাবেন। আমি 80% খাতা দেখা হয়ে গেছে। এই যে ব্রেক, কিছুক্ষণ পরে ব্রেক শুরু হবে, ব্রেকে আরো 3-4টা দেখা হয়ে যাবে। তারপরে পরে ব্রেকে দেখা হয়ে যাবে। ক্লাস শেষে আমি আজকে রাত্রেই খাতাও দিয়ে দিব, এবং এই যে ভিডিও আছে এই ভিডিওটাও কিন্তু হয় রাত্রেই হয়ে যাবে, অথবা সকাল থেকে এই ভিডিওটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন, কারণ কালকে পরীক্ষা আছে। আর এরপর থেকে ইনস্ট্যান্ট পাবেন, যেমন শুক্রবারে যে পরীক্ষাটা নেব, শুক্রবারে রাত্রে রেজাল্ট দিব, অথবা শনিবারে রেজাল্ট পেয়ে যাবেন আশা করি। আর ডিলে হবে না, কারণ আপনাদের এমসিকিউ ভালোভাবে প্রস্তুতি নেওয়ানোর জন্য আমার আদালতের অনেক মামলা পেন্ডিং হয়ে গেছিল কাজ। তো সেগুলো আমি এই সপ্তাহতে করতে গিয়ে আপনাদের খাতা দেখতে দেরি হয়েছে। এটা আপনারা জানেন যে আপনাদের এমসিকিউ এর জন্য অনেক সময় আমি দিয়েছি, ঢাকাতে অবস্থান করছিলাম। আরেকটা আমরা পড়ি সমস্যা। ক তার নিজের ব্যবহারের উদ্দেশ্যে একটি নৌকা তৈরি করার জন্য খ এর জমিতে তার সম্মতি। এখন নিজের ব্যবহারের জন্য, তার মানে উদ্দেশ্য তার খারাপ। খ এর জমিতে তার সম্মতি ব্যতীত একটি গাছ কেটে ফেলে। তাহলে ক ক্ষয়ের জমিতে, তাহলে জমিটা হচ্ছে ক্ষয়ের, তাহলে গাছটাও ক্ষয়ের, এবং গাছ কাটছে কে? ক। তাহলে ক কোন অপরাধ করেছে? ক অবশ্যই চুরি করেছে, কারণ একটু আগে বললাম আমি, চুরি সংজ্ঞার মধ্যে অস্থাবর সম্পত্তি স্থাবর কখন হয়? যখন ভূমি থেকে বিচ্ছিন্ন করা হয়। গাছ কাটার সঙ্গে সঙ্গে সেটা চুরি হয়ে যাবে, যদিও সেই ভূমি থেকে এখনো টেনে নিয়ে যায়নি। পড়ে নিবেন তাহলে বুঝতে পারবেন। দেখেন, খুব ছোট উত্তর। এই ধরনের প্রশ্ন আসলে আপনাকে এইভাবে যদি প্রশ্নের উত্তর লিখেন তাহলে 5-এ 5 পাবেন। 378 দ্বারা কথা অবশ্যই উল্লেখ করতে হবে। যদি শাস্তি উল্লেখ করতে, যে প্রশ্নে আমি কিন্তু শাস্তি চাইনি, যদি এই প্রশ্নের সাথে আমি যুক্ত করে দিই যে কয়ের কি শাস্তি হতে পারে, তাহলে শাস্তি 379-তে হবে। কেন 79? কারণ এখানে উন্মুক্ত স্থানে চুরি করছে, 379 হবে। এখানে যদি আবার কয়ের সাথে ক্ষয়ের যদি সম্পর্ক বলি, যে কয় ক্ষয়ের মধ্যে একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক? সে তার চাকর, তাহলে কিন্তু আবার 381-তে চলে যাবে। 82-তে কখন যাবে?
যখন সে সাথে প্রস্তুতি, যে ধরা পড়ার সময় সে যদি আঘাত করার প্রস্তুতি নাই, তার মানে পরিস্থিতি বলে দিবে যে সেটা 79 না 80 না 81 না 82। এভাবে আমাদের দেখতে হবে। এরপরে আমরা পড়বো পরের প্রশ্ন, প্রবলেমেটিক। কয়েকজন ডাকাত, এখানে শব্দটা বলে দিছি ডাকাত, তার মানে 5 জনের বেশি আছে। বা এখানে ক খ গ ঘ উম 5 জন বললেও এটা ডাকাত হবে। কয়ের বাড়িতে ডাকাতি করে সেই সময় ক বাধা দিলে খ ব্যতীত অন্য সবাই ডাকাতগণ ককে হত্যা করতে উদ্যত হয়। তার মানে এখানে খ ভালো মানুষ, খ নিষেধ করে যে ভাই মারার দরকার নেই, জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি আমরা চলে যাই। কিন্তু অন্য ডাকাতগণ শেষ পর্যন্ত ককে হত্যা করে। তাহলে এই প্রশ্ন দ্বারা আপনাদের কনফিউশন তৈরি হতে পারে যে খ তো মনে হয় ভালো মানুষ, এই খকে, খ এর কোনো শাস্তি হবে কিনা। অনেকে বলতে পারে যে না, খ এর শাস্তি হবে না, খ তো বাধা দিয়েছিল, অন্যদেরকে নিষেধ করেছিল এই হত্যা করতে, কিন্তু তারপরেও কিন্তু মালিককে হত্যা করে ফেলেছে অন্যরা। খ তো মালিককে বাঁচানোর চেষ্টা করেছিল, তাই মনে হতে পারে যে খ এর শাস্তি হবে না। কিন্তু 396 ধারায়, 91 ধারায় কি আছে? এটা যে ডাকাতি, ডাকাতির সংজ্ঞা আছে। আর আমরা এখানে চলে যাব 396 ধারায়। 396 ধারার তারে কিন্তু সকলের সাজা সমান হবে। ডাকাতিতে অংশগ্রহণ করলে এখানে ক্ষয়ের সাজাও কিন্তু কি। হ্যাঁ, আলোচনা করছিলাম প্রবলেমেটিক প্রশ্ন যে খ এর শাস্তি হবে কিনা বা তার কোনো অপরাধ হবে কিনা। যেহেতু সে ডাকাত দলে ছিল এবং সে ডাকাত অনুষ্ঠান হওয়ার সময় খুন হয়েছে, তাই 396 ধারা অনুসারে সকলের শাস্তি একই রকমই হবে। 34 ধারায় যেমন সকলের দায় সমান বা জয়েন্ট লাইবিলিটি, তেমনি এখানে জয়েন্ট লাইবিলিটি হবে, সকলের দায় সমান হবে। এখানে খুন সহ ডাকাতের জন্য ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকেই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে বা অনধিক 10 বছরের সশ্রম কারাদণ্ডে এবং সেই সাথে অর্থদণ্ডেও দণ্ডিত হবে। তার মানে যদি অপরাধ প্রমাণ হয় মিনিমাম তো 10 বছরের করে জেল হবেই। এরপরে টপিক 7, ক্রিমিনাল মিস অ্যাপ্রিপিয়েশন অফ প্রপার্টি, মানে সম্পত্তি আত্মসাৎ বা তছরূপ। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। রিসিভিং অফ স্টলেন প্রপার্টি বা চুরিকৃত মাল গ্রহণ, এবং চিটিং বা প্রতারণা। এই টপিকগুলো আজকে পড়বো আমরা, এটাই সর্বশেষ টপিক। অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ বা তছরূপ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যে পার্থক্য, পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, পার্থক্য প্রতিবার আসেই। তো পেনাল কোড অনুসারে আমরা পার্থক্য দেখি। পেনাল কোডের 403-এ অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ এবং 405-এ আছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা, মানে সংজ্ঞার ধারা আমরা জেনে নিলাম। এবার সংজ্ঞা কি? কোনো অস্থাবর সম্পত্তি দৈব চক্র বা কুড়িয়ে পেয়ে অসাধুভাবে নিজস্ব ব্যবহারে পরিণত করাকে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ বলে। পক্ষান্তরে অপরাধমূলক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলতে আমানতের খেয়ানত করাকে বোঝায়। যে ব্যক্তি অবৈধভাবে কোনো সম্পত্তি বা যে ব্যক্তি বৈধভাবে কোনো সম্পত্তি বা মালের বা অর্থের জিম্মাদারি বুঝে নিয়ে, তার মানে বিশ্বাস করে একজন আরেকজনের কাছে কোনো কিছু রাখতে দিল আমানত হিসাবে, পরবর্তীতে তা যথাযথ মালিককে ফেরত না দিয়ে নিজস্ব ব্যবহারে পরিণত করে, তবে সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে মর্মে গণ্য হবে। এই যে পরবর্তীতে তা যথাযথ মালিককে ফেরত না দিয়ে নিজস্ব ব্যবহারে পরিণত করা, এ কথা না লিখে বলতে পারেন যে সেই সম্পত্তি আত্মসাৎ করা। তার মানে যদি কোনো কিছু দৈব চক্রে কুড়িয়ে পাই, মানে বৈধ উপায়ে পেলো না, অবৈধ উপায়েও পেলো না, দৈব ভাবে পেলো বা র্যান্ডমলি পেলো, কোথাও পড়ে কুড়িয়ে পেলো, পড়ে পেলো, এবং সেটা আত্মসাৎ করলো, তাহলেই সেটা সম্পত্তি আত্মসাৎ হবে। আর কেউ যদি একজনকে একটা সম্পত্তি রাখতে দিল বা রক্ষণাবেক্ষণ করতে দিল, বা আমি একটু আগে উদাহরণ দিলাম যে একটা মোবাইল ফোন নষ্ট হয়ে গেছে, সেটা মেরামতের জন্য দিলাম, বা অন্য কোনো কিছু মেরামতের জন্য দিলাম, বা একটা মোটর সাইকেল বা একটা বাইক মেরামতের জন্য দেওয়া হলো, সেটা আর সে ফেরত দিল না, বা সে সেটা অন্য জায়গায় বিক্রয় করে দিল বা গায়েব করে দিল, তাহলে এটা কিন্তু আত্মসাৎ এটাও হচ্ছে। কিন্তু পার্থক্য কি, এটা বৈধভাবে আমি দিলাম, আর আগেরটা হচ্ছে সে কুড়িয়ে পেল। এই হচ্ছে পার্থক্য। অর্থাৎ সম্পত্তির ট্রান্সফার অফ প্রপার্টিটার শুধুমাত্র পার্থক্য আছে, কিন্তু ঘটনার আউটপুটটা কি, রেজাল্ট কি,
এই আপনার সম্পত্তি আত্মসাতের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি শেষের দিকে সম্পত্তি আত্মসাৎ হয়, আবার বিশ্বাসভঙ্গের ক্ষেত্রেও সম্পত্তি আত্মসাৎই হয়। বিশ্বাসভঙ্গের পার্থক্যটা কি, সম্পত্তিটা কুড়িয়ে না পেয়ে বিশ্বাস করে একজন দিল, পরে সেটা আত্মসাৎ করলো। তার মানে বিশ্বাসভঙ্গের মধ্যেও কিন্তু আত্মসাৎ নিহিত আছে, লুকিয়ে আছে। অপরাধমূলক সম্পত্তি প্রকৃতিটা কি? শুধুমাত্র অস্থাবর সম্পত্তি অসৎভাবে আত্মসাৎ করা যায়, অন্যদিকে স্থাবর অস্থাবর উভয় কিন্তু বিশ্বাসভঙ্গ করা যায়। একজন বিশ্বাস করে একটা বিল্ডিং এর দায়িত্ব দিয়েছে, সেই বিল্ডিংটা সে কি আত্মসাৎ করে লিখে নিয়েছে, এখানে জালিয়াতি যুক্ত হতে পারে। সম্পত্তির হস্তান্তর আত্মসাতের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সম্পত্তির হস্তান্তরটা দৈব চক্রে হবে, মানে কুড়িয়ে পেতে হবে। আর বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে সম্পত্তির হস্তান্তর আইনানুগ প্রক্রিয়ার ঘটে, মানে একজন আরেকজনকে ইচ্ছাকৃতভাবে সম্পত্তি দেয়, চুরি করেও নেয় না বা গোপন করেও নেয় না। চুক্তিগত সম্পর্ক, এখানে অপরাধী ও ভিক্টিমের মধ্যে চুক্তিগত সম্পর্ক থাকা আবশ্যক নয় আত্মসাতের ক্ষেত্রে, কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে অপরাধী ও ভিক্টিমের মধ্যে চুক্তিগত সম্পর্ক থাকা আবশ্যক। এই যে আমি একটা মোবাইল ফোন নষ্ট হয়ে গেল, আরেকজনকে দিলাম, এখানে মনে হচ্ছে যে চুক্তি নাই, কিন্তু চুক্তি আছে। কি চুক্তি? এটা অলিখিত একটা চুক্তি, যে আমি তাকে দিলাম, সে আমার মোবাইল ফোনটা রিপেয়ার করে দিবে, রিপেয়ারিং এর যে কস্ট সেটা আমি দিলাম, আমার মোবাইল ফোন আবার ব্যাক করে দিবে। মনে করেন আপনি রিক্সায় উঠলেন, রেগুলার যাতায়াত করেন, ভাড়া মিটিয়ে উঠতে পারেন, নাও মিটিয়ে উঠতে পারেন। কাছের জায়গা, যেমন আমি অনেক সময় মোড় থেকে আমার বাসায় আসি, হাতে যদি ব্যাগ থাকে ভারী হয় বা রোদ হয়, এখান থেকে একটা রিক্সা নিয়ে নিই, 1 মিনিটের রাস্তা, 10 টাকা ভাড়া, এর থেকে কেউ বেশি চায় না, তাই অনেক সময় ভাড়া না মিটেই উঠে যায়। নামি 10 টাকায় ভাড়াই চলে আসি, নেমে 10 টাকা দিই, কিছু বলে না। তো এই যে আমি রিক্সায় উঠলাম, আমি জিজ্ঞাসা করি 1 নম্বর রোড যাবেন, পদ্মাবাসিক 1 নম্বর রোড যাবেন? হ্যাঁ যাব। উঠলাম, ভাড়া মিটলাম না, এসে 10 টাকা দিয়ে দিলাম। এই যে ভাড়া না মিটিয়ে উঠা, এখানে কিন্তু একটা চুক্তি আছে, অলিখিত এবং অপ্রকাশিত চুক্তি। কেমন চুক্তি? যে আমাকে সে রিক্সাতে করে নিয়ে এসে যদি আমার বাসার সামনে নামিয়ে দেয়, আমি তাকে 10 টাকা বিনিময় মূল্য দিব। এটাও কিন্তু একটা চুক্তি। তাহলে চুক্তিটা সবসময় লিখিতই হতে হবে তা না, লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, আবার অপ্রকাশিত হতে পারে। জাস্ট একটা রিক্সা উঠলাম, মামা যাবেন? হ্যাঁ যাব। বা রিক্সাতে উঠে গেলাম, মামাকে জিজ্ঞাসাও করলাম না যে যাবেন কিনা, জাস্ট রিক্সাতে উঠে গিয়ে এদিকে চলেন, 1 নম্বর রোডে চলেন, সে চলতে শুরু করলো। তার মানে চুক্তিটা লিখিতও না, অলিখিতও না, অপ্রকাশিতও থেকে গেল। নামে আমি একটা ন্যায্য একটা ভাড়া দিয়ে দিলাম। তো এই কারণে চুক্তি হয়েছে কিনা সেটা বোঝা যেন যায়, তাই আমি এই উদাহরণগুলো দিলাম। শাস্তি, একটু আগে মিরাজুল ভাই বলছিলেন শাস্তির বিধান, তো ওইখানে অনেকগুলো পার্থক্য থাকছিল, তাই শাস্তির বিধান নিয়ে আসেনি। দেখেন এখানে শাস্তির বিধান নিয়ে আসছি। 403-এ অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের শাস্তি, কিন্তু 403-এ সংজ্ঞাও আছে, শাস্তিও আছে, অনূর্ধ্ব 2 বছর। আর 404-এও আবার শাস্তি আছে, মৃত্যুকালে কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করলে সেখানে আবার 3 বছর, একটু শাস্তি বেড়ে যাবে। আর অত্র ধারা মতে কোনো কেরানি বা চাকর কর্তৃক মালিকের মৃত্যুকালে যদি সম্পত্তি আত্মসাৎ করা হয়, তাহলে আবার 7 বছর। তার মানে এখানে শাস্তির ধারা দুইটা আছে, 403 এবং 404-এ, কিন্তু শাস্তি তিনটা, পরিস্থিতি বিবেচনায় ভিন্ন ভিন্ন শাস্তি। পক্ষান্তরে 406-এ আছে 3 বছর বিশ্বাসভঙ্গের জন্য, 407-এ আছে বাহক বা গুদাম রক্ষক কর্তৃক 7 বছর, 408-এও আছে 7 বছর, আর এখানে আবার 409 আছে, 409 আছে আবার 10 বছর। আমরা দেখেন যে চুরির সাজা 3, 7, 7, 10, তেমনি বিশ্বাসভঙ্গেরও সাজা কিন্তু 3, 7, 7, 10, 3 বছর, 7 বছর, 7 বছর, 10 বছর, অনেকটা মিল আছে, কিন্তু সিকোয়েন্সে মিল আছে। এখানে আমি সাজার ধারাগুলো সবগুলাই দিয়েছি, আপনার যে কয়টা মনে থাকে। যদি প্রথমটাও দেন 2 বছর আর 3 বছর, তাও তো পার্থক্য হয়ে যাচ্ছে, ভিন্ন সাজা। তবে সাজার সবগুলো সেকশন মনে রাখতে পারলে ভালো, কারণ প্রবলেমেটিক প্রশ্ন যদি আসে, প্রবলেমেটিক প্রশ্নে দিয়ে দেওয়া হলো যে ব্যাংকার বা বণিক বা দালাল কর্তৃক বা প্রতিনিধি কর্তৃক সম্পত্তি আত্মসাৎ করেছে, সম্পর্ক বলে দেওয়া হলো, তাহলে এদের কি অপরাধ করেছে এবং শাস্তি কি, তাহলে কিন্তু 10 বছর শাস্তিটা আপনাকে উল্লেখ মানে মনে রাখতে হবে। তো তাই শাস্তির বিধানগুলো জানা উচিত এবং খুবই গুরুত্বপূর্ণ এগুলো, এবং বহুল ব্যবহৃত সেকশন এগুলো। আমার কাছে অনেক কয়টা মামলা আছে, 407 ধারার 8 ধারার মামলা আছে আমার কাছে।
যেগুলো আমি নিজে ফাইলিং করেছি, আবার আমি আসামি পক্ষ মামলা পরিচালনা করছি। তার মানে আপনাকে বাস্তবে এগুলোর অনেক ব্যবহার আছে, তাই এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও বেশি। উদাহরণ দিয়ে দিয়েছি, উদাহরণগত পার্থক্য পড়লে বুঝতে পারবেন। এরপরে আরেকটি প্রশ্ন, এ রাস্তায় একটি দামি মোবাইল সেট পেল। এ জানতো না যে ওই মোবাইল সেটের মালিক। মোবাইল সেটের প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা না করে এ উক্ত মোবাইল সেটটি বিক্রি করে দিল। তাহলে এর মালিককে এটা খুঁজে বের করা কিন্তু সহজ ছিল, সে চেষ্টাই করলো না। কারণ মোবাইল ফোনে কি ফ্যামিলি নাম্বার থাকে, বা আমি মোবাইল ফোনটা খোলা রাখলেই তো কল আসবে মালিকের, দিয়ে দেওয়ার ইচ্ছা থাকলে সম্ভব। অথবা পার্শ্ববর্তী যদি থানাতে, নিকটস্থ থানাতে যদি জমা দিয়ে দেওয়া হয়, তাও হয়তোবা পেয়ে যাবে মালিক। এ কি কোনো অপরাধ করেছে? অবশ্যই, যেহেতু কুড়িয়ে পেল রাস্তায়, তাই আত্মসাৎ করেছে সম্পত্তি। এখানে 403 ধারা আসবে, কারণ এখানে মালিক, মোবাইলের মালিকের সাথে এই যে ব্যক্তির সম্পর্কটা নির্দিষ্ট করা নাই, তাই এখানে 403-এ 2 বছর সাজা। এর মনিব কিছু, এই যে মনিব মানে মালিক, মালপত্র বিক্রি করে টাকা আনার জন্য একে পাঠায়। তার মানে কিছু মালপত্র এর মালিক, ধরে নেন বি, বি এ কে কিছু মালপত্র দিয়ে দিল, হয়তোবা 10টা ল্যাপটপ, পুরাতন ল্যাপটপ দিয়ে দিল, দিয়ে বললো যে এগুলো বিক্রয় করে টাকা নিয়ে আসো। এখন এ সেগুলো কি করলো, এ তার মনিবকে বিক্রিত মালের টাকা দেয় নাই, মানে জিনিস বিক্রয় করেছে কিন্তু টাকা দেয়নি, অথবা জিনিস নিয়ে ভেগে গেছে, চলে গেছে। এ কি কোনো অপরাধ করেছে? যদি অপরাধ করে থাকে, এর কৃত অপরাধের নাম ও শাস্তি লিখুন। তাহলে এ কি করলো, বিশ্বাসভঙ্গ করলো। আর বিশ্বাসভঙ্গের শাস্তি এখানে কিন্তু 406 হবে না, হবে 408-এ। কারণ এখানে মনিব মানে মালিক, এই শব্দগুলোর মার পাশে আপনারা সেকশন ভুল করবেন না, 406-এও আছে, 7-এও আছে, 8-এ আছে। এই কারণে এখানে যেহেতু এর সাথে মালিকের সম্পর্ক কি মনিব, তার মানে সে তার কি কর্মচারী বা চাকর, তাই এখানে তার 7 বছরের সাজা হবে। আর এখানে 405-এর কথা উল্লেখ করতে হবে, কারণ এটা সংজ্ঞা উল্লেখ করে দিতে হবে আপনাকে, যে এটা কি অপরাধ হলো। চোরাই মাল কি? কোনো অপরাধী কি চুরি ও চোরাই মাল গ্রহণের জন্য একই সাথে শাস্তি পাওয়ার যোগ্য? মনে করেন একজন ব্যক্তি চুরি করেছে একটা জিনিস, একটা মোবাইল ফোন চুরি করেছে একজন ব্যক্তি, এবং মোবাইল ফোনটা তার কাছেই পাওয়া গেল। একজন ব্যক্তি মোবাইল ফোন চুরি করেছে এবং মোবাইল ফোনটা তার কাছেই পাওয়া গেল। তাহলে আমরা জানি মোবাইল ফোন চুরি করার জন্য 379 বা 380-তে সাজা হতে পারে, বাড়ি থেকে চুরি করলে 380। তো 380-তে তাকে সাজা দিব না, আবার তার কাছে মোবাইল ফোনটা পাওয়া গেল, তার মানে আলামত উদ্ধার হলে 411 ধারায় হয়, চোরাই মাল পাওয়া গেছে। তাই তাই একই ব্যক্তির নামে 379 বা 80, তার সাথে 411 একসঙ্গে যুক্ত করা যায় কিনা? বাস্তবে কিন্তু যায় না, কারণ যে চুরি করবে তার কাছেই যদি চোরাই মালটা পাওয়া যায়, তাহলে চোরাই মাল গ্রহণের জন্য তাকে সাজা দেওয়া যাবে না, শুধুমাত্র চুরির জন্যই তাকে সাজা দেওয়া যাবে। আর ওই মোবাইল ফোনটা যদি এই চোরের কাছে ছাড়া অন্য কারো কাছে পাওয়া যায়, সেক্ষেত্রে তার জন্য 411 হবে। তার মানে চুরি এবং চোরাই মাল গ্রহণ একসাথে কিন্তু শাস্তিযোগ্য নয়। আকাশ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এই প্রশ্নে কি সিআরপিসি 403 দ্বারা কি আনা যাবে, যে ডাবল জিও পার্টি? ডাবল জিও পার্টি, হ্যাঁ আনা যাবে। এখানে দেখেন আমি কিভাবে উত্তর করছি, তারপরে আপনি লাইনে থাকেন। তো এখানে চোরাই মালের সংজ্ঞা প্রথমে বলা হয়েছে, তার মানে এখানে প্রশ্ন কিন্তু দুইটা, একটা চোরাই মাল কি সংক্ষিপ্ত একটা প্রশ্ন। 410-এ চোরাই মালের সংজ্ঞা আছে, কি বলা হয়েছে? যে নিম্নলিখিত উপায়ে হস্তান্তরিত সম্পত্তিকে চুরিকৃত বা লুটকৃত বা চোরাই মাল বলা হয়। উপায়গুলো হলো: এক, চুরি করে যদি কোনো মাল নিয়ে যাওয়া হয় সেটাই চোরাই মাল। বলপূর্বক আদায়কৃত মাল, দস্যুতার মাধ্যমে মাল আত্মসাৎ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অর্জিত মালই কিন্তু চোরাই মাল। এখানে শুধুমাত্র ডাকাতির কথা বলা হয়নি, কারণ এই 410-এর মধ্যে ডাকাতির ইনক্লুড ইনক্লুড করা হয়নি। জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত মালও চোরাই মাল হবে, কারণ সেখানে দেখেন লাস্টে একটা ইত্যাদি দেওয়া আছে। কোনো প্রতারণা, মানে প্রতারণার মাধ্যমেও যদি কোনো মাল নেওয়া হয় সেটাও চোরাই মাল হবে, কারণ এখানে কিন্তু ইত্যাদি দেওয়া আছে, ইত্যাদির মধ্যে আসবে। কোনো অপরাধীকে চুরি ও চোরাই মাল গ্রহণের জন্য একই সাথে শাস্তি দেওয়া যাবে কিনা, এটা কিন্তু একটা প্রবলেমেটিক প্রশ্ন।
কিন্তু প্রবলেমেটিক প্রশ্নের যে আমরা উত্তর করি ঘটনা বিচার্য বিষয়, সেটার মতো করে এটা উত্তর করলে হবে না, এটা একটু ভিন্নভাবে উত্তর করতে হবে। যেমন এইভাবে করেছি। 378 ধারায় চুরি এর সংজ্ঞা দেওয়া হয়েছে। অত্র ধারার বিধান মতে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি, এখানে চুরির সংজ্ঞাটা দিয়ে দিয়েছি আমি। চুরির ক্ষেত্রে অপরাধী নিজের সম্পত্তি নিয়ে যায়, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখন যেটা পড়বো পিঙ্ক হাইলাইট করি, চুরির ক্ষেত্রে অপরাধী নিজের সম্পত্তি নিয়ে যায়, ফলে প্রাথমিকভাবে যে ব্যক্তি চুরি সংগঠিত করেছে তার নিকটই চুরিকৃত মালপত্র বা চোরাই মালটি থাকা স্বাভাবিক। যে চুরি করলো তার কাছেই তো থাকবে। মনে করেন চুরি করলো 10 মিনিট আগে, তো 10 মিনিট আগে সে মালটা নিয়ে যেতে যদি যায় এবং 10 মিনিট পরে সে যদি ধরা পড়ে, তার কাছেই তো মালটা পাওয়া যাবে। আবার যেহেতু চুরিকৃত মালামালকে চোরাই মাল বলে, সেহেতু একই সম্পত্তি চুরি করার জন্য ও চোরাই মাল সঙ্গে রাখা বা গ্রহণের দায়ে একই ব্যক্তিকে একই সাথে দ্বৈত শাস্তি দেওয়া যায় না। তার মানে সে চুরি করেছে বলে তাকে একটা শাস্তি দিলাম, আবার চোরাই মালটা তার কাছে পাওয়া গেছে বলে আরেকটা শাস্তি দিলাম, এটা করা যায় না। উদাহরণ, এ একটি সম্পদের বাক্স বহন করে একটি ষাঁড় দেখতে পায়, মানে ষাঁড়ের পিঠে কি আছে, বাক্স আছে এবং সেখানে সম্পদ আছে। অথবা ঘোড়া যদি বলেন, ঘোড়ার পিঠে সম্পদ থাকতে পারে, উট থাকতে পারে বা হাতি থাকতে পারে। সম্পদ গ্রহণের অসাধু অভিপ্রায়ে এ ষাঁড়টিকে একটি নির্দিষ্ট দিকে পরিচালনা করে, মানে ষাঁড়টিকে হয়তো বা একটু আঘাত করলো, ষাঁড় অন্য দিকে চলে গেল, মানে তার পথ বনের দিকে দিয়ে দিল যেন সে মালগুলো নিয়ে নিতে পারে। ষাঁড়টি যেই মুহূর্তে ভিন্ন দিকে চলতে শুরু করেছে, উক্ত মুহূর্তে এ চুরি সংগঠিত করেছে। যেমন গাছ কাটার সঙ্গে সঙ্গে চুরি হয়ে যায়, তেমন ষাঁড় রাস্তা দিয়ে চলছিল, সাইডের দিকে নামিয়ে দিল, সঙ্গে সঙ্গে সেটা চুরি হয়ে যাবে। এক্ষেত্রে পেনাল কোডের 379 ধারার বিধান মতে এ চুরির অপরাধের জন্য শাস্তি স্বরূপ অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে বা তাকে করা যাবে। পরবর্তী এর নিকট উক্ত চুরিকৃত সম্পদ পাওয়া গেলেও 411 ধারার বিধান মোতাবেক একে পুনরায় চোরামাল রাখা বা গ্রহণের দায়ে শাস্তি দেওয়া যাবে না। কিন্তু যদি উক্ত চুরিকৃত সম্পদ ভিন্ন ব্যক্তি বি এর নিকট পাওয়া যায়, মানে এর কাছে পাওয়া না গিয়ে যদি বি এর কাছে পাওয়া যায়, তবে বি কে 411 ধারার বিধান মোতাবেক চোরাই মাল রাখা বা গ্রহণের দায়ে একই বা ভিন্ন মামলায় শাস্তি দেওয়া যাবে। তাহলে এর কাছে যদি মাল পাওয়া যায়, তাহলে চুরি আর চোরাই মাল গ্রহণের জন্য 411 ধারা একই ব্যক্তির জন্য দেওয়া যাবে না। ভিন্ন ব্যক্তির কাছে পাওয়া গেলে কিন্তু দেওয়া যাবে। তাহলে উপরে যে প্রথমে যে আমি 3টা লাইন দিয়েছি পিঙ্ক হাইলাইটেড, এটা কিন্তু মূল থিওরি। আর নিচে আমি উদাহরণ দিয়ে সেটাকে আরো ক্লিয়ার করছি। আকাশ ভাই যেটা বলছেন ডাবল জিওপার্ডি বা ফৌজদারি কার্যবিধির 403 ধারা আসবে কিনা, 403 ধারা নিয়ে আসা যায়, কিন্তু এখানে ঘটনা যেহেতু আমি এক সময় ঘটছে, 403 ধারায় ডেফিনেটলি 2টা মামলা থাকতে হয়। একবার বিচার করা হয়ে গেছে, তারপরে তো পরে তারকে আবার বিচার করা যাবে কি না, আমার প্রশ্নে কিন্তু সেটা নাই। আমার প্রশ্ন দেখেন, কোন অপরাধী কি চুরি ও চোরামাল গ্রহণের জন্য একই সাথে শাস্তি পাওয়ার যোগ্য? তার মানে চুরি, যদি প্রশ্নটা এরকম হতো যে চুরির জন্য একবার সাজা হয়েছে, পরে তাকে চোরাই মাল গ্রহণের জন্য আবার তাকে সাজা দেওয়া যাবে কি না, তার মানে ঘটনা যদি 2টা দেখানো হয়, প্রথমে একটা এবং পরে আরেকটা, তাহলে মামলা 2টা, সেক্ষেত্রে ডাবল জিও পার্টি বা ফৌজদারি কার্যবিধির 403 ধারা আমরা অবশ্যই নিয়ে আসবো। তো এখানে নিয়ে আসার দরকার নাই, কারণ মামলা তো একটাই। ক্লিয়ার হলেন আকাশ ভাই? জি স্যার। মানে প্রশ্ন যদি ঘুরিয়ে করা হয় এটা, যে তাকে চুরির জন্য একবারে সাজা দেওয়া হলো এবং মামলা নিষ্পত্তির পর জানা গেল যে চোরাই মালটা তার কাছে পাওয়া গেছে, পরবর্তীতে তাকে আবার চোরাই মাল গ্রহণের জন্য শাস্তির আওতায় নিয়ে আসা যাবে কি না, তখন ডেফিনেটলি আপনাকে 403 ধারা নিয়ে আসতে হবে। তাহলে সে প্রশ্নটা কোথায় চলে যাবে? ফৌজদারি কার্যবিধির আন্ডারে চলে যাবে, পেনাল কোডের আন্ডারে প্রশ্ন থাকবে না। এ ধরনের প্রশ্ন আছে ডেফিনেটলি সিআর সিআরপিসি তে। তবে এভাবে কানেকশন তৈরি করতে পারছেন, খুবই ভালো লক্ষণ, এভাবে ভাবতে হবে অবশ্যই। প্রতারণা কি, প্রতারণার উপাদানগুলো কি কি? তাহলে প্রতারণার সাজা আমরা সংজ্ঞা পাবো 403-এ। প্রতারণার সংজ্ঞা বারবার বারবার এমসিকিউ রিটেনেও আসে কেন? অনেকে প্রতারণা বলতে 420 ছাড়া কিছু বোঝে না। 415-তে প্রতারণার সংজ্ঞা আছে, মাঝখানে 416, 17, 18, 19 এগুলো যে আছে এগুলো অনেকে জানেই না, বা জানলেও গুরুত্ব দিয়ে মনে রাখতে পারে না। 420 প্রতারণা মানে 420 মনে করে, তাই এই সংজ্ঞা বারবার আসে চিটিং এর। যদি কোনো ব্যক্তি অসাধুভাবে অপর কোনো ব্যক্তির দেহ মন সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন করে বা করার চেষ্টা করে, তাহলে সে ব্যক্তি প্রতারণা করেছে মর্মে পরিগণিত হবে। এখানে কি কোথাও লেখা আছে কারো সম্পত্তি নিয়েই নিয়েছে? ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে, তার মানে
এখানে যে প্রতারণা করবে তার অর্থনৈতিক অর্জন নাও থাকতে পারে, অন্যের দেহ মন সুনাম বা সম্পত্তির ক্ষতি করতে পারলে বা ক্ষতির চেষ্টা করতে পারলে, এবং সেটা অবশ্যই কি অসাধুভাবে এবং ছলনার মাধ্যমে করতে হবে, না হলে সেটা আবার মিসচিপ হয়ে যাবে। আবার ডিফ্যামেশনও হয়ে যেতে পারে, তার মানে প্রতারণার সাথে এখানে ডিফ্যামেশনের একটা লিঙ্ক থাকতে পারে। এই যে যদি তার সুনামের ক্ষতি করে তাহলে কি মানহানি হয়ে যেতে পারে। তারপরে যদি শুধুমাত্র ক্ষতি করে তাহলে মিসচিপ বা ক্ষতি হয়ে যেতে পারে 425। এখানে 415-তে কি এখানে ছলনা বা প্রতারণা থাকতে হবে, এখানে ভুল বোঝাবুঝির বিষয় থাকতে হবে। অত্র ধারার ব্যাখ্যায় বলা হয়েছে যে অসাধুভাবে তথ্য গোপন করানো অত্র ধারার তাৎপর্যাধীনে প্রতারণা মর্মে পরিগণিত হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, মজার কিছু উদাহরণ। আমি যেহেতু আপনাদের কোচিং করাই আর আমি লোক নিয়োগ করব এরকম ভাবছি, অন্তত আমার এই কোর্টের কিছু কাজ করে দেওয়ার জন্য, ড্রাফটিং রেডি করে দেওয়ার জন্য। তো লোক নিয়োগ করলে আমার চাপটা কমবে। তো আমি রাত্রে যেমন ক্লাস করাচ্ছি, যদি এই ক্লাসটা পরের দিন আমার কোর্ট থাকে, কালকে শুক্রবার কোর্ট নাই, কিন্তু এই মঙ্গলবারে ক্লাস করালে বুধবারে কোর্ট ছিল, তাহলে আমার একটু কোর্টে যেতে দেরি হয়ে যায়। তো কোর্টে দেরি হলে আমি চেষ্টা করি এমন একটা রিক্সায় উঠতে বা একটা গাড়িতে উঠতে যেন আমি দ্রুত যেতে পারি। তো উঠি যে আপনার গাড়ি গতি কেমন, তখন কোনো কথা বলে না। আমি রিক্সাওয়ালাকে বা অটোওয়ালাকে বলি আপনার গাড়ির গতি কেমন, না জোরে যাবে তো, আমার তাড়া আছে, তখন কোনো কথা বলে না। তখন আমার এমনি দেরিতে আরেকটা অপেক্ষা না করে এটাতে উঠে যায়, পরে একটু যে বুঝতে পারে যে আসলে গতি নাই। তাহলে এটাও কিন্তু এক ধরনের কি ছোটখাটো প্রতারণা, তার মানে তথ্য গোপন করলো। আমি জিজ্ঞাসা করলাম, উত্তর দিল না, কারণ ভাবছি হয়তো বা গতি আছে বলে উত্তর দিল না। কারণ নীরবতায় সম্মতির লক্ষণ, কিন্তু এখানে নীরবতা সম্মতির লক্ষণ ঠিক আছে, কিন্তু এখানে প্রতারণা হয়ে গেল ছোটখাটো। কারণ আর কি করার, বেশি বিরক্ত হয়ে গেলে নেমে গাড়ি চেঞ্জ করি, অথবা ওটাতে যাই এবং বারবার অনুরোধ করে একটু দ্রুত চলেন দ্রুত চলেন। আহ কখনো কখনো সম্মতি আদায়ের সময় এমন পরিস্থিতির উদ্ভব হয় যে যখন নীরবতা কথা বলার সমান কার্যকারী লাভ করে, এ ক্ষেত্রে নীরবতার দ্বারা প্রতারণা সংঘটিত হয়েছে বলে গণ্য হবে। যেমন ক্ষয়ের নিকট একটি কারখানার কিছু মেশিন কিনতে চান, এক্ষেত্রে খকে বলে আপনি যদি অস্বীকার না করেন তাহলে আমি ধরে নিব মেশিনগুলো সচল আছে। আচ্ছা, ভাষাটা যদি সহজ করে দিই, যে আপনার মেশিনগুলো তো ঠিক আছে তাই না, তার মানে আমি মেশিন কিনতে গেলাম, ঠিক আছে তাই না, তারপর আমি একটা মোবাইল ফোন কিনতে গেলাম, আমি অফিসিয়াল মোবাইল ফোন নিব। আমি বললাম ভাই এটা অফিসিয়াল মোবাইল ফোন তো নাকি, উনি কোনো কথা বললেন না, আমি ধরে নিলাম অফিসিয়াল, কিন্তু পরে বুঝতে পারলাম এটা আনঅফিসিয়াল। তাহলে অবশ্যই এটা প্রতারণা হয়ে গেল। তো মেশিন আমি জিজ্ঞাসা করলাম ভালো কিনা, সে বলল হ্যাঁ অরিজিনাল মেশিন সচল আছে, পরে দেখা গেল মেশিন গুলো অচল। তাহলে এক্ষেত্রে যদি মেশিন অচল থাকার বিষয়ে অচল থাকার পরেও নীরব থাকেন, মানে কোনো কথা না বলেন, সেক্ষেত্রে অবশ্যই তাহলে এটা কি হবে, নীরবতার মাধ্যমে প্রতারণা হবে। যে প্রতারণা করে, অর্থাৎ প্রতারককে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে চিট বলে। চিট কিন্তু এখানে পার্সন, এবং আমেরিকান ইংরেজিতে চিটার বলা হয়। মানে চিট বলতে কিন্তু ব্যক্তিকে বোঝায়, চিটার বলতেও ব্যক্তিকে বোঝায়। তো এখানে একটু রেলিভেন্ট বলে আমি এই দুইটা ইংলিশ দিয়ে দিয়েছি। এটা খুব একটা আবশ্যক নয়, না দিতেও পারেন, আপনাদের বোঝার ক্ষেত্রে দিয়েছি। একজন প্রতারক হিসাবে পরিচিত ব্যক্তি সবসময় প্রতারণা করে না, বরং অন্যায্য কার্যকলাপ দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার উপর নির্ভর করে। মানে যে প্রতারক এলাকায়, সে সবসময় কিন্তু প্রতারণা করে না, তার মানে 24 ঘন্টায় প্রতারণার সাথে জড়িত থাকে না। ভালো কাজও তার কিছু থাকতে পারে, কিন্তু তার চেষ্টা থাকে যে প্রতারণামূলক ভাবে অর্থ আদায় করে আমি কিছু একটা করব লাইফে, তার এরকম চিন্তা ভাবনা থাকে। যে চুরি করার অভ্যাস আছে, সে কোনো জিনিসপত্র দেখলেই তার চেষ্টা করবে, মনের মধ্যে সে চলে আসবে নেশা, চর্য বৃত্তি বলে, যে একটা কোনো কিছু দেখলাম নিয়ে নেওয়ার জন্য ইচ্ছা করবে, ভালো কোনো কিছু একটা দেখলেই। আত্মীয়র বাসায় গেলে একটা ভালো শোপিস দেখলেও সেটা পকেটে ঢোকাই নিতে ইচ্ছা করবে, এরকম। তো প্রতারকের অবস্থাও এরকম, প্রতারণার সুযোগ দেখলে সে প্রতারণা করবে। প্রতারণার উপাদান সমূহ 415-তে আছে। ছলনার আশ্রয়, অসৎ উপায়ে ইচ্ছাকৃতভাবে, অত্যন্ত সচেতনতার সাথে। প্রতারণা কিন্তু অত্যন্ত সচেতনতার সাথে করতে হবে, এবং প্ররোচিত করবে। সম্পত্তি অর্পণে প্রলুব্ধকরণ, মানে এই কাজটা প্রতারণা করতে করতে শেষে আউটপুট কি হবে, যেন সম্পত্তিটা আমি পাই। অন্যায়ভাবে ক্ষতি সাধন বা ক্ষতির সম্ভাবনা সৃষ্টিকরণ, এখানে কোথাও কিন্তু ভয়ের কথা লেখা নাই।
তার মানে একটু আগে আপনারা যে বলছিলেন প্রতারণার মধ্যে ভয় থাকতে পারে, ভয় নাই, দেখেন মনস্তাত্ত্বিক ভয়ও নাই এখানে। প্রতারণার মধ্যে, উপাদানের মধ্যে কোনো ভয়ের কানেকশন নাই। মিথ্যা পরিচয় প্রতারণা 416-তে আছে। মিথ্যা পরিচয় প্রতারণাটা আমরা প্রক্সি দেওয়া বলি। একজনের খাতা আরেকজন যে লিখিত খাতা, আপনাদের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা আগামী জুন মাসের 28 তারিখ। এখন একজন যদি আরেকজনকে অফার করে যে আমার পরীক্ষাটা দিয়ে আসো, তোমাকে 5 লক্ষ টাকা দিয়ে দিব, তো সে চলে গেল, এটা কি হবে? এই যে মিথ্যা পরিচয় প্রতারণা, একজনের খাতা আরেকজনের লিখতে যাওয়া কি প্রতারণা। পুরাতন একটা মামলা আছে 1889 সালের, কুইন্স বনাম আপাসামি। এটা আইএলআর, অল ইন্ডিয়া রিপোর্ট। তখন তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান একসাথেই ছিল। বাংলাদেশ পাকিস্তানের জন্মই হয়নি তখন। তো এই মামলায় মাদ্রাজ কোর্টের মামলা ছিল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মিথ্যা পরিচয় দানপূর্বক এর প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে। ক এর নামে পরীক্ষার খাতায় উত্তর লেখে। খ অত্র মামলার সিদ্ধান্ত হয় যে এই মর্মে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে যে জালিয়াতি ও অপরের রূপ ধারণপূর্বক মিথ্যা পরিচয়ে প্রতারণা করেছে। এখানে জালিয়াতি কেন? কারণ এখানে ডকুমেন্ট আছে, খাতায় যেহেতু নিজে সই করেছে, তার মানে একজন আরেকজনের সই করেছে খাতায়, তাহলে সই জালিয়াতি করেছে। আর তারপর আরেকজনের নাম লিখছে, তার মানে এখানে ডকুমেন্টারি কি আছে, চিটিং আছে। ডকুমেন্টারি চিটিং মানে জালিয়াতি বা ফর্জারি। আর এখানে অপরাধ রূপ ধারণ করে প্রতারণা তো আছে, মানে দুইটা সেকশন এখানে অ্যাড হবে। এখানে কিন্তু দৃষ্টান্ত সহকারে মিথ্যা পরিচয় প্রতারণা ব্যাখ্যা করুন, ব্যাখ্যা চাওয়া হয়েছে। যদি 3, 4 বা 5 নম্বরের প্রশ্ন যদি আসে, আপনারা এতটুকু লিখতে পারবেন। এখানে যেহেতু একটা কেস ল আছে, এটা দেওয়া জরুরি। তবে আরেকটু বৃদ্ধি করা যেতে পারে উদাহরণ দিয়ে। ক খ কে এই নিশ্চয়তায় 20 লক্ষ টাকা প্রদানের জন্য উৎসাহিত করে, যে উৎসাহিত করা মানে প্ররোচিত করা। ওই টাকা দিয়ে 20টি এনওসি ও ভিসা সংগ্রহ করে দেবে, কিন্তু উক্ত প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয় এবং খ এর নিকট থেকে কোনো টাকা নেওয়ার বিষয়টি চূড়ান্তভাবে অস্বীকার করে। দণ্ডবিধির কোন ধারায় অপরাধ করেছে, মানে এই কাজটা করে দেবো, আমাকে 20 লক্ষ টাকা দেন। 20 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু আসলে সে ওগুলা কোনো কিছু করতে পারবে না। তাহলে এখানে 420 ধারার অপরাধ করেছে। প্রতারণা ও সম্পত্তি অর্পণ করার জন্য যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অসাধুভাবে প্ররোচনা করে, তবে উক্ত কাজের জন্য অভিযুক্ত ব্যক্তি অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ডও দণ্ডিত হবে। এটা 420 ধারায় বলা আছে। তাহলে 420 ধারায় কিন্তু দুইটা বিষয় আছে। 1 নম্বরে হচ্ছে সেটা প্রতারণা হতে হবে, এবং 2 নম্বরে সম্পত্তি অর্পণও হতে হবে। এই 20 লক্ষ টাকা দিয়ে দিল, তার মানে প্রতারণার সাথে যদি অর্থনৈতিক কানেকশন থাকে, মনিটারি গেইন থাকে, তাহলেই সেটা 420 আসবে। শুধু প্রতারণা হলে 420 আসবে না, টাকা পয়সা লেনদেন থাকতে হবে। তাহলে সিদ্ধান্ত 420 মতে আমরা বলবো যে তার 7 বছর জেল হতে পারে। আবার উচ্চ বেতনের চাকরি দিয়ে বিদেশে পাঠানোর কথা বলে কে 5 লক্ষ টাকা দিতে প্রলুব্ধ করে। এখানে টাকার বিষয় আছে, তার মানে 420, 420, 7 বছর। আজকের আলোচনা এতটুকুই। এই যে ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন, সিদ্ধান্ত, এই 4টা পয়েন্টে লিখতে পারলে খুবই ভালো। আজকে আমি একজনের একটা খাতা শেয়ার করেছি, খুব ভালো লেগেছে। 2 নম্বরের জন্য উনি এই ফরম্যাটটা ফলো করেছেন।